আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত আমাদের নবম এবং দশম শ্রেণীর যে একটা অনলাইন প্রোগ্রাম আমরা চালু করেছি সায়েন্স এবং আর্টসের জন্য। এটি শুধু সায়েন্স এবং আর্টসের জন্য বলতে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, আবার আমাদের ম্যাথ, ইংলিশ, বাংলা এগুলো রয়েছে, যা সায়েন্স, কমার্স, আর্টস, মাদ্রাসা সবার জন্য এটা ক্লাসগুলো উপযোগী। তো আমরা এই প্রোগ্রামটির আজকে আমি নিব রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পর্যায় সারণী দিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করছি। পর্যায় সারণী সম্বন্ধে জানাটা বেশি জরুরি, মৌলগুলা সম্বন্ধে জানা জরুরি, কারণ আমরা রসায়ন বইয়ের সামনে যে ক্লাসগুলা, বিক্রিয়ার যে ক্লাসগুলা বা আরো যে পুরো রসায়ন বইটার প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে আমরা যদি কাজ করতে যাই, তাহলে পড়তে যাই, তাহলে আমাদের এই পর্যায় সারণী সম্বন্ধে সঠিক ধারণা রাখা জরুরি, মৌলগুলা সম্বন্ধে ধারণা রাখা জরুরি। পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করি। আগেকার অর্থাৎ খ্রিস্টপূর্ব 384 এরিস্টটল, গ্রিক দার্শনিক এরিস্টটল মনে করতেন আমাদের এই পরিবেশে যা উপাদান আছে তা 4টা উপাদান নিয়ে গঠিত, যেমন আগুন, পানি, বাতাস, মাটি। কিন্তু যতই সময় গেল আরো গবেষকরা, আরো বিজ্ঞানীরা আরো নতুন নতুন তথ্য পেল, নতুন নতুন মৌলের খোঁজ পেল, যার মধ্যে লেভয়েসিয়ে 1789 সালে ধাতু অধাতু এটার ভিত্তিতে 33টা মৌলের একটা ধারণা আমাদেরকে দেয়। আমরা জানি ধাতু হলো সেগুলা যেগুলা সাধারণত ধরা যায়, চকচকে এবং বাড়ি মেরে এগুলাকে পাতলা করা যায়। আর অধাতু হলো সাধারণত এগুলা ধরা যায় না, তবে কিছু কিছু ধরা যায়, তবে এগুলা চকচকে না অথবা বাড়ি মেরে পাতলা করা যায় না। ধাতু সেগুলো যেমন তামা, লোহা, তারপর স্বর্ণ। অধাতুর মধ্যে আমরা অক্সিজেন, সালফার বা হাইড্রোজেন এগুলো বলতে পারি। তো পরবর্তীতে 1829 সালে ডুভেরেনার আমাদেরকে একটা ত্রয়ী সূত্র, যেটা আমরা জানি সেটা হচ্ছে পরপর 3টা মৌলকে সাজালে প্রথম এবং 3 নাম্বারটা ভরের যোগফল 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা দ্বিতীয়টার ভরের যোগফলের সমান। অর্থাৎ 3টা মৌলের মধ্যে 1 এবং 3-এর ভর সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা সেটা 2 নম্বরের ভর সংখ্যার সমান। ওই ধারণাটা তিনি দেন পারমাণবিক ভরের ভিত্তিতে। এরপর নিউল্যান্ড একটা অষ্টক সূত্র প্রদান করেন 1864 সালে। তবে সব থেকে পর্যায় সারণীর সব থেকে সফল বিজ্ঞানী হলেন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, যার কারণে তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। 1869 সালে তিনি 63টা মৌলের একটা ধারণা দেন এবং তিনি একটা পর্যায় সারণী করেন, যেটাতে তিনি 8টা গ্রুপ এবং 6টা পর্যায়ে ভাগ করেন, যেখানে তিনি কিছু কিছু মৌল রেখে বাকি মৌলগুলোর ক্ষেত্রে উনি ফাঁকা জায়গা রেখে দেন এবং তিনি ধারণা করেন এই ফাঁকা জায়গাগুলোতে সামনে এমন বৈশিষ্ট্যের মৌল আবিষ্কার হতে পারে এবং তিনি সেখানে সফল। অর্থাৎ তিনি যেটা ধারণা করে গিয়েছিলেন ভবিষ্যতে এরকম হতে পারে, একটা ধারণা করেছিলেন অভিজ্ঞতার ভিত্তিতে, সেটা পরবর্তীতে হুবহু মিলে যায়, যার কারণে তিনাকে পর্যায় সারণীর জনক বলা হয়। তবে আধুনিক যে পর্যায় সারণীটা আমরা দেখি সেটা 1913 সালে হেনরি মোসলি এটা একটা সুন্দর একটা ধারণা দেন। তবে আধুনিক বর্তমান পর্যন্ত টোটাল 118টা মৌলের আমরা পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল দেখতে পাই। এই পর্যায় সারণীর বর্তমান 118টা মৌলগুলা আমরা আমাদের বইয়ে যদি দেখি, তাহলে 118টা মৌলগুলা 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ে বিভক্ত। এই 18টা গ্রুপগুলোর মৌলগুলোর আবার আলাদা আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন গ্রুপ 1 এর গুলাকে ক্ষার ধাতু বলে, 2 এর গুলাকে মৃৎক্ষার ধাতু বলে, 3 থেকে 11 গুলাকে অবস্থান্তর মৌল বলে, 11 গুলাকে মুদ্রা ধাতু বলে, 17 নম্বর গ্রুপে যেগুলো আছে সেগুলোকে হ্যালোজেন গ্রুপ বলে, 18 নম্বর গ্রুপ গুলাকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তো এরকম প্রত্যেকটা মৌলের এবং প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা এই মৌলগুলা যেগুলো 1 থেকে 118টা মৌল শিখে ফেলতে পারলে তো ভালো, আর না পারলে মিনিমাম 30টা মৌল শিখে রাখা ভালো। 30টা মৌলের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা জেনে রাখা ভালো। সাধারণত পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম হয়ে থাকে।
আর ভর সংখ্যা এর দ্বিগুণ অথবা একটু বেশি হয়ে থাকে সাধারণত। আর নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে যা থাকে ওইটা হচ্ছে নিউট্রন সংখ্যা। আচ্ছা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলা কি? সাপোজ আমরা কোনো কিছুর যখন একক নির্ণয় করি, একক যেমন এটা একটা দেওয়াল, এই দেওয়ালটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিছু ইট পাবো, ইটগুলাকে যদি ভাঙি আমরা ছোট ছোট কঙ্কর পাবো, এগুলাকে যদি ভাঙি আমরা বালি পাবো, আর বালিগুলাকে কিন্তু আর ভাঙা যাবে না। তার মানে এটার ক্ষুদ্র এককটা হলো বালি। সেম মৌলগুলা, যে মৌলগুলা আমরা বলেছি সেগুলাতে পরমাণু কণিকা যেগুলো রয়েছে, একদম ক্ষুদ্র পরমাণু কয়েকটা মিলে অণু হয়, এরপর মৌল যৌগ এগুলা। এই পরমাণু কণিকাগুলো হচ্ছে তিন ধরনের। এক হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। এই নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক, প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড এবং ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। এগুলা কোনটা কোথায় অবস্থান করে? সাপোজ এটা একটা মৌল, এই মৌলর যে মাঝখান কেন্দ্র সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে মূলত প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। আর এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে যিনি ঘুরে তার নাম হলো ইলেকট্রন, আর ইলেকট্রন হলো মাইনাস মানে ঋণাত্মক। এর ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে, ধনাত্মককে বিকর্ষণ করে। এই আকর্ষণের ফলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকে। এখন এই ইলেকট্রনগুলা কিভাবে বসে, সাপোজ কোন মৌলে ইলেকট্রনগুলা কিভাবে বসে সেটা সম্বন্ধে আমরা রাদারফোর্ডের তৃতীয় অধ্যায়ে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল যদি আমরা দেখি তাহলে আমরা সাধারণত জানবো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা কিভাবে ঘুরে। ঠিক সেভাবে সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলা যেভাবে ঘুরে। যেমন আমরা আমাদের 118টা মৌলের মধ্যে যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, ইলেকট্রন বিন্যাস জানাটা বেশি জরুরি। সাপোজ আমি যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস করি, আর্গন কত নম্বরে, পর্যায় সারণী কত নম্বরে, পারমাণবিক সংখ্যা কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গন হচ্ছে 18 নম্বরে, তার মানে এর পারমাণবিক সংখ্যা 18, এর প্রোটন সংখ্যা 18, এর ইলেকট্রন সংখ্যা 18। তার মানে এই তিনটা সাধারণত সেম থাকে। তাইলে এই 18 এটা আমরা ইলেকট্রন বিন্যাস করার আগে আমরা একটু করে শক্তি স্তরগুলো সম্বন্ধে একটু জানি। এই যে কক্ষপথ এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর, আর যে কক্ষপথে যতটা ইলেকট্রন বসে, যেমন আমি যদি বলি 1 2 3 4 এগুলো হচ্ছে কক্ষপথ। এগুলোর সাথে কিছু শক্তি স্তর, এগুলোর সাথে যদি আমি উপশক্তি স্তর বসাই, যেমন এস এস পি ডি এফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোর একটা নিয়ম আছে, যেমন এস এর উপর সর্বোচ্চ 2টা ইলেকট্রন বসতে পারে, পি এর উপর সর্বোচ্চ 6টা ইলেকট্রন বসতে পারে, ডি এর উপর সর্বোচ্চ 10টা ইলেকট্রন বসতে পারে এবং এফ এর উপর সর্বোচ্চ 14টা ইলেকট্রন বসতে পারে। সর্বোচ্চ তার মানে ডি এর উপর সর্বোচ্চ 10টা বসতে পারে। যদি ডি এর উপর 10টা ইলেকট্রন বসে তার মানে হচ্ছে ডি পূর্ণ। আর যদি ডি এর উপর 10টা না বসে, 5টা বসে, তাহলে হবে যে ডি অর্ধপূর্ণ। অর্থাৎ এই উপশক্তি স্তরগুলো এস পি ডি এফ এগুলা পূর্ণ অথবা অর্ধপূর্ণ যখন থাকে তখন এগুলো সুস্থিত। আর যদি এগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ না থাকে তার মানে এগুলো হচ্ছে সুস্থিত নয়। অর্থাৎ D10 সুস্থিত, D9 সুস্থিত নয়। ঠিক আছে, অর্থাৎ D9 এর তুলনায় D10 সুস্থিত বেশি। এখন আমি যদি বলি ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে করব, আমরা জানি 1 এর সাথে সর্বোচ্চ S বসে, 2 এর সাথে S এবং P বসে, 3 এর সাথে S P D বসে, 4 এর সাথে S P D F বসে, 5 এর সাথে S P D F বসে, 6 এর সাথে আবার S P D বসে, 7 এর সাথে S P বসে, 8 এর সাথে S বসে। এবং একটা চিত্র আছে আমাদের বইয়ে, এরকম করে একটা চিত্র আছে। সেটা থাকার পিছনে কারণ হচ্ছে তীর চিহ্নটা যেদিকে নির্দেশ করে ইলেকট্রনগুলো আগে ফিল আপ করে সেদিকে আসে। আমরা ভালোভাবে এটা বুঝবো। এখন সাপোজ আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন সংখ্যা কত, 18। তার মানে 1s 2 2s 2
2p 6 3s 2 3p 6 কয়টা হলো 10টা 18টা। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আর এটার একটা গাঠনিক ইলেকট্রন বিন্যাস আছে, অর্থাৎ কক্ষপথ আকারে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন বসতে পারবে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন বসতে পারবে, তৃতীয়টাতে 18টা, চতুর্থতে 32টা। এভাবে একটা নিয়ম ফলো করে এরা। তাইলে এটা যদি আমি গাঠনিক ইলেকট্রন আঁকতে যাই কিভাবে আঁকবো, আর্গন অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথে আর কয়টা আছে 8টা, বাকিগুলো বসাই দিব। এই প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা। প্রত্যেকটা মৌলই চাই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাক। যদি 8টা না থেকে এখানে যদি 9টা থাকতো তাহলে ও চাইতো ও একটা এটা কাউকে দান করে ও অষ্টক পূর্ণ থাকতো, ঠিক আছে। আর যদি ও শেষ কক্ষপথে 7টা থাকতো তাহলে ও চাইতো কারো থেকে একটা ইলেকট্রন নিয়ে ও অষ্টক পূর্ণ হোক, অর্থাৎ প্রত্যেকটা মৌলই চাই অষ্টক পূর্ণ হতে। তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাসটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আর এখানে তোমাদের 2টা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিয়েছে বইয়ে। ব্যতিক্রম হওয়ার পেছনে কারণ হলো ওই বললাম সুস্থিত নয় সুস্থিত, অর্থাৎ ওরা ডি ব্লকটাকে পূর্ণ অথবা অর্ধপূর্ণ করতে চেয়েছে। আমরা জানি সাধারণত আমি যদি একটা ইলেকট্রন বিন্যাস করাই, যেমন আমি এখানে কয়েকটা ইলেকট্রন বিন্যাস লিখছি, ওকে আমি এখানে কয়েকটা ইলেকট্রন বিন্যাস লিখলাম। ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিভাবে লিখবো বললাম, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা। এটা মেনটেন করে যাবে। সর্বোচ্চ এগুলো বসতে পারে, সর্বোচ্চ আর সর্বনিম্ন কমও বসতে পারে। আর প্রত্যেকটা মৌলই চাই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাক। যদি 8টার থেকে বেশি থাকে সে চাই সেটা কাউকে দিয়ে দিতে, আর নয়তো কারো থেকে যদি কম থাকে কারো থেকে নিতে। আমরা ইলেকট্রন বিন্যাসগুলো যদি দেখি, এর সাথে আমরা একটু করে কোন মৌল পর্যায় সারণীর কোন পর্যায়ের কোন গ্রুপ আছে সেটাও নির্ণয় করতে পারবো। ফার্স্টে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে হাইড্রোজেনে ইলেকট্রন সংখ্যা কয়টা, একটা, হাইড্রোজেন 1। তাহলে এক মানে আমি এখন যদি এটা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করি, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সেটার পর্যায়। তাহলে হাইড্রোজেন 1 নম্বর পর্যায়ের পর্যায় এবং গ্রুপ এটাও নির্ণয় এখন আমরা শিখে যাব। হাইড্রোজেন হলো 1 নম্বর পর্যায়ে এই এস এর উপর অর্থাৎ উপশক্তি স্তরের উপর যত সংখ্যা থাকবে সেটার ভিত্তিতে আমরা এখানে বসাবো। এবং এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এস নিয়ম, একটা হচ্ছে এসপি নিয়ম, আর একটা হচ্ছে ডিএস নিয়ম। তথা লাস্টে যদি সংখ্যা শুধু এস থাকে তাহলে এস এর উপর যত থাকবে সেটাই হচ্ছে একটা গ্রুপ সংখ্যা। আর যদি লাস্টে এসপি থাকে, লাস্টে যদি এসপি থাকে তাহলে এস এবং পি এর উপর যতটা সংখ্যা থাকবে তার সাথে আমরা 10 যোগ করে দিব। যদি লাস্টে ডিএস থাকে সেটা যোগ করে আমরা নির্ণয় করে ফেলবো। ফার্স্টে আমরা পর্যায় এবং গ্রুপটা নির্ণয় করা শিখি। হাইড্রোজেন 1 নং পর্যায়ের 1 নং গ্রুপ। ম্যাগনেসিয়াম ইলেকট্রন সংখ্যা 12টা, কারণ এটা 12 নম্বর সিরিয়ালে রাখছে, একটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যেহেতু পর্যায় সারণীটা আছে বর্তমানে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন। তাইলে ও যদি অষ্টক পূর্ণ হতে চায় তাহলে ও কি করবে, ওর কোনো একটা মৌলের সাথে যখন বিক্রিয়া করবে তখন সে অষ্টক পূর্ণ হওয়ার জন্য লাস্টে যে 2টা ইলেকট্রন আছে সেটা কাউকে হয়তো দিয়ে দিবে, কারণ ওর 6টা ইলেকট্রন নেওয়া তো পসিবল না, তাই এই 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে অষ্টক পূর্ণ হওয়ার জন্য। তাইলে ও কয় নাম্বার পর্যায়ে, এখানে কত আছে 3, তার মানে ও হলো 3 নাম্বার পর্যায়ে। আর এস এস লাস্টে যদি শুধু এস থাকে তাহলে এটা কয় নাম্বার গ্রুপ আছে, 2 নম্বর গ্রুপ নির্ণয় করা শিখলাম। এরপর পটাশিয়াম, পটাশিয়ামের লাস্টে কত সংখ্যা আছে 4, তার মানে এটা পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে এবং কয় নম্বর গ্রুপে, 1 নম্বর গ্রুপে, শুধু এস আছে তাই। ওকে, তাহলে আমরা এস নিয়মটা শিখলাম। এরপর ইলেকট্রন বিন্যাস সাধারণত করার সময় আমরা কিভাবে করব বলছি, ফার্স্টে 1s
তারপর হচ্ছে 2s 2p, তারপর হচ্ছে 3s 3p 3d, তারপর 4s। কিন্তু সাধারণত ডি 3d যে অরবিটালটা এটা একটু বেশি শক্তিশালী, আর 4s টা একটু নিম্ন। তার মানে ডি ছোটখাটো সংখ্যাগুলো না নিয়ে আগে ফার্স্টে 4s কে ফিল আপ করে দিবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। যেমন পটাশিয়াম হচ্ছে 19, 19টা আমরা লিখতে গেলে 1s2, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা। এরপর আমরা 3d 1 না লিখে আমরা লিখবো 4s1, অর্থাৎ আমরা ডি যেহেতু 4s কম শক্তিশালী এবং ওই একটা তীর চিহ্নওয়ালা একটা দেখালাম সেটা 3d ফিল আপ না করে আগে 4s ফিল আপ করছে, সেই কারণে আমরা 3d তে তো কম সংখ্যক সংখ্যাগুলো না নিয়ে 4s এ পাঠিয়ে দিব। এটা হচ্ছে সাধারণ নিয়ম। তবে 4s টা আগে ফিল আপ করে, 4s টা আগে আমরা ফিল আপ করে তারপর আমরা 3d পূর্ণ করব, এটা হলো সাধারণ নিয়ম। তবে কয়েকটা ব্যতিক্রম নিয়ম আছে, যেমন ক্রোমিয়ামেরটা, ক্রোমিয়াম 24 নম্বর সিরিয়াল, এটা হলো প্রথম কক্ষ 1s2, 2s2, 2p6 এবং 3s2, 3p6, এটা হলো কিন্তু 4s2 আমি বলছি কি আগে 4s ফিল আপ করে তারপর 3d, কিন্তু এটা যদি আমি 4s2 লিখতাম তাহলে এটা হতো 3d4, 24টা ইলেকট্রন হওয়ার জন্য। তখন প্রবলেমটা হতো, এটা আমি বলছি ডি এর উপর 5 টাকা বা 10 টাকা মানে হলে 10 টাকা মানে হলো হয় পূর্ণ নয়তো অর্ধপূর্ণ, কিন্তু 3d4 এটা একটু সুস্থিত নয়, কিন্তু এটা অর্ধপূর্ণ করার জন্য, সুস্থিত করার জন্য আমার 3d এর উপর 5 বসাই দিতে হবে, তারপর আমি যতটা ইলেকট্রন আছে সেটা একটা এখানে বসাই দিব। আর এমনি সাধারণ নিয়ম হলে কিভাবে করতাম, 4s2 তারপর 3d4, কিন্তু এখানে যেহেতু একটা অপশন আছে অর্ধপূর্ণ করে দেওয়ার একটা অপশন আছে, বা এখানে পূর্ণ করে দেওয়ার একটা অপশন আছে, তাই আমি এটা ফিল আপ করে তারপর এটা করছি। তাহলে নিয়ম দুইটা, সাধারণ নিয়মে হচ্ছে আগে 4s ফিল আপ করা, আর ব্যতিক্রম যে দুইটা আছে এগুলোতে আগে 3d পূর্ণ অথবা অর্ধপূর্ণ করার অপশন থাকলে এটা করে তারপর আমরা 4s এ যাব। ওকে, এখন আমরা শিখবো, আচ্ছা এই দুইটার পর্যায়ে এবং গ্রুপ নির্ণয়টা আমরা একটু শিখি। বলছি ডিএস নিয়ম, ডিএস নিয়মে হচ্ছে এটা কোন নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়ে। এই তারপর এটা কয় নাম্বার গ্রুপ, গ্রুপ হিসাব করার সময় যদি ডি থাকে অর্থাৎ ডিএস থাকে, ডিএস থাকলে এটা এবং এটার সংখ্যাটা আমরা যোগ করে দিব, কত হয় 6, তার মানে এটা 6 নাম্বার গ্রুপ। তাহলে এটা একটু আইডিয়া করে বলো তো দেখি এটা কয় নাম্বার পর্যায়ে এবং কয় নাম্বার গ্রুপ হবে। বললে তো আমি শুনবো না, যেহেতু এদিক থেকে মনোলোগ হচ্ছে, এদিক থেকে ক্লাসটা যাচ্ছে, লাইভ ক্লাস না। তাহলে আমরা ডি এবং এস একটা যোগ করে দিব, তার মানে এটা লাস্টে কত আছে কক্ষপথ 4, তার মানে এটা 4 নাম্বার পর্যায়ে। কয় নাম্বার গ্রুপ, 11 নম্বর গ্রুপ। সালফার কত 16, 16 ইলেকট্রন যদি করি 1s2 অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, তারপর 2s2, 2p6, 3s2, 3p কত 4, 3d4। তাহলে 3d4 করলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 6টা, তাহলে কত হয় 16টা হয়। এখন এটা কয় নাম্বার পর্যায়ে, কয় নাম্বার গ্রুপ, এটা হলো 3 নাম্বার পর্যায়। আর গ্রুপ হিসাব করব এসপি যদি থাকে, এস এবং পি এর উপরে যা আছে সেটাকে যোগ করব, কত হয় 6, এটার সাথে কত যোগ করে দিব 10 অ্যাড করে দিতে হবে, তাহলে এটা কয় নাম্বার গ্রুপে 16 নাম্বার গ্রুপ। তাহলে আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবো অবশ্যই, কারণ তিনটা নিয়ম, একটা হচ্ছে এস নিয়ম, যদি লাস্টে শুধু এস থাকে, এস থাকে তাহলে এস এর উপর যা আছে সেটা হচ্ছে এটা গ্রুপ 2 আছে 2 নাম্বার গ্রুপ। আর যদি এই ডিএস থাকে তাহলে ডি এবং এস কে যোগ করে দিব, এখানে 5 এখানে 1, 6 নম্বর গ্রুপ। আর যদি এসপি থাকে অর্থাৎ লাস্টে এস এর আগে যদি পি এর আগে যদি একটা এস থাকে, এসপি থাকে, তাহলে আমরা সেটার সাথে 10 যোগ করে দিব। তাহলে এই তিনটা নিয়মে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা শিখবো। এবার লাস্ট যে টপিকটা সেটা হলো সৃজনশীল, একটু পরে যাচ্ছি, আরেকটা টপিক আছে সেটা বলি, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এটা আমি একটু লিখছি, আমি এখানে পর্যায়বৃত্ত ধর্ম সম্বন্ধে খুব সংক্ষেপে আলোচনা করব, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ক্লাসগুলোর বৈশিষ্ট্য হবে 20 থেকে 25 মিনিটের ভিতর আমরা মূল থিমটা আলোচনা করে জাস্ট দু একটা সৃজনশীল দেখাবো। পরবর্তীতে আমরা যখন প্রত্যেকটা অধ্যায় আমাদের টাচ করা হয়ে যাবে তখন আমরা এগুলোর উপর মডেল টেস্ট বা সৃজনশীল করব, বিস্তারিত আলোচনা পরে করা হবে। তবে এখন আমরা পুরো অধ্যায়টার মূল থিমটা, বেসিকটা এবং কয়েকটা সৃজনশীল কিভাবে আসবে সেটার উপর একটা ক্লাস নিচ্ছি। ফার্স্ট হচ্ছে একটা মৌলিক ধাতব ধর্ম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ধাতব ধর্ম। এগুলা আমি একসাথে লিখেছি, যদিও ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলা আবার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে,
কিন্তু সাধারণত আমরা এগুলাকে একসাথে এভাবে বলে ফেলতে পারি, কিন্তু এগুলোর নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা সৃজনশীল প্র্যাকটিস করার সময় আলোচনা করব। ফার্স্ট, আমাদের পর্যায় সারণীর মৌলগুলা যদি আমরা দেখি, আমরা দেখব কিছু মৌল বাম থেকে ডানে গিয়েছে, আবার কিছু গ্রুপে যেগুলো আছে সেগুলা উপর থেকে নিচে গিয়েছে। যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে বাম থেকে ডানে গিয়েছে মৌলগুলা। তাইলে আমরা এখন ওইটার ভিত্তিতে ওনারা জিজ্ঞেস করছে X17, X17 মানে 17 নম্বর মৌল, 17 নম্বর মৌল হচ্ছে কে? ক্লোরিন। আর 20 নম্বর মৌল হচ্ছে ক্যালসিয়াম, আর 30 নম্বর মৌল হচ্ছে জিঙ্ক। তাহলে এই মৌলগুলা পারমাণবিক আকার কেমন হবে, কোনটা থেকে কোনটা বড় হবে, কোনটা থেকে কোনটা ছোট হবে, আর ইলেকট্রন আসক্তি কেমন হবে, তার আগে আমরা একটা জিনিস মনে রাখি, শর্টকাট হচ্ছে ধাতব ধর্ম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যখন মৌলগুলা বাম থেকে ডানে যাবে কমবে, আকার কমবে, ছোট হবে। আর উপর থেকে যখন নিচে যাবে তখন আকার বড় হবে বা জায়গা স্পেস বেশি খালি থাকবে। আর আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম এগুলা সাধারণত বাম থেকে ডানে গেলে মৌলগুলা বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে। এটার একটা বাস্তব উদাহরণ আমরা যদি দেখি, যেমন ওইটা বেশি বড় হয়ে গেছিল সেই কারণে আবার আলাদা করে লিখলাম। এখানে আমরা যদি দেখি আমাদেরকে 3টা মৌল দিয়েছে, দিয়ে বলল এদের পারমাণবিক আকার কেমন হবে আর ইলেকট্রন আসক্তি কেমন হবে, এই দুইটার উপর বেশি সৃজনশীল আছে। এখন পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে কি হয়? কমে, আর উপর থেকে নিচে আসলে বাড়ে। ফার্স্টে এটা নির্ণয় করে ফেলবো, এটা যা, এটার বিপরীত এটা। তাইলে আগে মৌল তিনটা হচ্ছে X17, Y20 এবং Z হচ্ছে 30। তাহলে আমরা X17 মানে ইলেকট্রন সংখ্যা 17 কার? ক্লোরিনের। 20 কার? ক্যালসিয়ামের। Z30 কার? জিঙ্কের। তাহলে এগুলোর ইলেকট্রন বিন্যাস করলাম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন। আর লাস্টে যদি S এবং P থাকে তাহলে SP এর সাথে কত যোগ করতে হয়? 10। তাহলে এটা কয় নাম্বার পর্যায়ে আছে? এটা হলো 3 নাম্বার পর্যায়ে, 7 এর সাথে SP থাকলে 10 যোগ করতে হয়, তার মানে 17 নম্বর গ্রুপ। আর এটা 4 আছে, 4 মানে 4 নাম্বার পর্যায়ের কত? S থাকলে শুধু S কাউন্ট করতে হয়, 4 নাম্বার পর্যায়ে 2 নম্বর গ্রুপ। আর এটা 4 নাম্বার পর্যায়ে D এবং S থাকলে DS যোগ করে দিতে হয়, 12 নম্বর গ্রুপ। তাহলে এখন আমরা আগে খেয়াল করব বাম থেকে ডানে করা যাচ্ছে, উপর থেকে নিচে কে আসতেছে। আমরা দেখি এটাও 4 নম্বর গ্রুপ, 4 নম্বর পর্যায়, এটাও 4 নম্বর পর্যায়, তার মানে বাম থেকে ডানে যাচ্ছে ক্যালসিয়াম এবং জিঙ্ক। ফার্স্টে এই দুইটার পারমাণবিক আকার কেমন হবে? বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের 2 এবং 12, তার মানে বাম থেকে ডানে গেল গ্রুপ। তাইলে বাম থেকে ডানে গেলে আমরা জানি পারমাণবিক আকার কমে, পারমাণবিক আকার কি হয়? কমে। তাইলে এখানে বাম থেকে যেহেতু ডানে ও গেছে, তার মানে বাম থেকে ডানে গেলে কমে, তার মানে ও কমে গেল, ওর আকার কমে গেল, তার মানে ওর আকার বড়। আর যার দিকে বড় এই, সে বড়, ওর দিকে চিহ্নটা দিব। তাইলে ওর থেকে ও বড়। এখন উপর, এটা 3 নম্বর পর্যায়, তার মানে এটা 3 নম্বর পর্যায়ে একটু উপরে, উপর থেকে নিচে আসলে, উপর থেকে নিচে আসলে কি হয়? পারমাণবিক আকার বাড়ে। তার মানে পারমাণবিক আকার উপর থেকে নিচে আসলে নিচেরটা বাড়তি, তার মানে উপরেরটা ছোট, তার মানে ক্লোরিন ছোট, তার মানে ক্লোরিন থেকে জিঙ্ক বড় আকার, জিঙ্কের থেকে ক্যালসিয়াম বড়। আর ইলেকট্রন আসক্তি হবে যে ঠিক তার উল্টা, তার মানে ক্লোরিন আগে থাকবে, তারপর জিঙ্ক, তারপর কি? ক্যালসিয়াম। ওকে, আমরা এটা হলো আমাদের পুরো অধ্যায়ের মূল থিমটা, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর পরবর্তীতে এই রসায়নের প্রত্যেকটা অধ্যায় যদি আমাদের টাচ করা হয়ে যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপর আমরা সামনে সৃজনশীল করাবো। আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।